লাখ ছাড়ালো করোনা শনাক্ত, আরো ৩৮ জন সহ মৃত্যু ১৩৪৩ জনের। সহসা যাচ্ছে না কোভিড, উপসর্গ দেখা দিলেই চিকিৎসা নেওয়ার পরামর্শ। ২ বা ৩ মাসে শেষ হচ্ছে না, এটি ২ থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। রাজধানীতে স্বাভাবিক হতে শুরু করেছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবা। সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা যেমন পিপি, ফেস মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমরা দিয়েছি। নিজেদের এবং পেশেন্টের সুরক্ষার জন্য যতদূর সম্ভব প্রোটেকশন নিয়ে আমরা পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো আঘাত প্রতিহত করার সক্ষমতা রাখে বাংলাদেশ, যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা। নৌবাহিনীর নতুন যুদ্ধ জাহাজের কমিশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত, এমপির সঙ্গে ৩৪টি চুক্তির খবর দেশটির গণমাধ্যমে। ঘুষ নেয়ার অভিযোগে ২ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ। শুরু হলো অনলাইনে ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা। মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন, সমন্বয়ে রাখা হবে অভিভাবকদের, আপত্তি নেই বোর্ডের। করোনা সংক্রমণের ১০৩তম দিনে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ। একদিনে নতুন করে ৩,৮০৩ জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় শিশুসহ মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে ৩.৫ মাসে মৃতের সংখ্যা ১,৩৪৩ জনে দাঁড়িয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে উপস্থিত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ২-১ মাসে শেষ হচ্ছে না এই মহামারী। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে ২ থেকে ৩ বছর। করোনার উৎপত্তি স্থল ১৫০ কোটি মানুষের দেশ চীনকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় প্রায় ১৬,০০০ নমুনা পরীক্ষা করে ভাইরাসটি পাওয়া গেছে ৩,৮০৩ জনের দেহে। অঙ্কের হিসেবে প্রতি ১০০ জনের পরীক্ষায় করোনা মিলেছে ২৩ থেকে ২৪ জনের দেহে। এর মধ্য দিয়ে সংক্রমণের ৩.৫ মাসের মাথায় লাখ পেরোলো করোনা রোগী। এ পর্যন্ত শনাক্ত ১,০২,২৯২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। লাখের কোটা পেরোনোর দিনে অধিদপ্তরের মহাপরিচালক শুনিয়েছেন আরো ভয়ঙ্কর তথ্য। সহসাই মুক্তি মিলছে না করোনা থেকে। করোনা পরিস্থিতি ১, ২ বা ৩ মাসে শেষ হচ্ছে না, এটি ২ থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। নিজে করোনামুক্ত হবার অভিজ্ঞতায় বললেন, লক্ষণ দেখা দিলে অবহেলা করার কোনো সুযোগ নেই। চিকিৎসক ভাই বোনদের প্রতি আবেদন, করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দিন। এতটা বিপন্নতা, অস্থিরতার, অসহায়ত্বে মানুষ পড়েনি আগে। এমন দুঃসময়ে খুলনায় চিকিৎসককে পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনার বিচার দাবি করেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার জন্য যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। আমি চিকিৎসক ভাই বোনদের অনুরোধ জানাবো যেন এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করি। বিপদের এই সময়ে মাথা ঠান্ডা রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মানার সেই পুরনো পরামর্শ আবারও শুনিয়ে তা মানতে জোর তাগিদ দেওয়া হয় বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আফজাল হোসেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় ১৩৫০। সব মিলিয়ে বিশ্লেষণের আগে আমরা যদি আজকের ১৮ জুনের সর্বশেষ সার্বিক পরিস্থিতি যদি দেখি, তাহলে দেখতে পাবো যে দেশে সবশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,২৫৯ জনের। এর মধ্যে আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ৩,৮০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২,২৯২। সবশেষ ২৪ ঘন্টায় এক শিশু সহ ৩৮
জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1343 জনের। মৃত্যুর হার কিন্তু 1.31%। আর সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1975 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 40,164 জন। 8 মার্চ থেকে 8 মে পর্যন্ত 3 মাসে করোনা রোগীর সংখ্যা ছিল 10,827 জনে। 1 মাস 18 দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 90,000। 18 মে থেকে 18 জুন পর্যন্ত আমরা দেখি যে এই 1 মাসে মৃতের সংখ্যা প্রায় 1,000 বেড়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ কিন্তু 77% মারা যাচ্ছেন এবং নারী মারা যাচ্ছেন 23%। আর বয়োবৃদ্ধদের মৃত্যুর হার কিন্তু বেশি এবং স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছে বয়স্কদের দিকে বেশি নজর দিতে। 12 জুন থেকে 18 জুন পর্যন্ত আক্রান্তের হার কিন্তু 21 থেকে 22-এর মধ্যেই উঠানামা করছিল। সবশেষ 17 জুন আক্রান্তের হার ছিল কিন্তু 22.87%। আমরা 18 জুনে আক্রান্তের হার দেখতে পাচ্ছি 23.39%। স্বাস্থ্য অধিদপ্তর যেটি বারবারই বলছে যে দেশে করোনা পরিস্থিতি আরো অনেক সময় ধরে থাকতে পারে, সেই কারণে নিজের হাতেই সাবধানতা বা নিজের হাতেই নিরাপত্তার বিধান করতে হবে, নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা পরিস্থিতির এ পর্যায়ে এসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা সেবা কার্যক্রম। পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসতে শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করায় সন্তুষ্টি রোগীদের। খলিলুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মতিউর রহমান দীর্ঘদিন বাতে ভোগা স্ত্রীর রিপোর্ট দেখাতে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে। ডাক্তারের কক্ষে প্রবেশের আগেই জীবাণুমুক্ত করা হয় হাত ও নথিপত্র। সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যবস্থাপত্র দেন চিকিৎসক। সুরক্ষা নিশ্চিত করতে ছিল বিশেষ প্রতিবন্ধকতা। এই মাসের শুরু থেকে আসলে আমরা নিয়মিতই চেম্বার করছি এবং পেশেন্টরা সবাই এখন নিয়মিত আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আমরা এখানে আসলে আমাদের নিজেদের এবং পেশেন্টের সুরক্ষার জন্য যতদূর সম্ভব প্রোটেকশন নিয়ে আমরা পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন পর খোলায় চেম্বারগুলোতে দিনে দিনে বাড়ছে রোগীর সংখ্যাও। সরকারি নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধি এটা পুরোপুরি মানে বলে আমার কাছে প্রতিভা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। সমস্যাটা কয়েক মাস ধরে চলতেছিল, কিন্তু এই লকডাউনের কারণে দেখাতে পারতেছিলাম না। শাশুড়িকে নিয়ে আসছি, ওনার সমস্যা হচ্ছে পায়ে ব্যথা, মাজা ব্যথা, এগুলো আর কি। তা এখন আজকে আসছে, এখন তো ডাক্তার দেখালাম। হাসপাতালগুলোতে রোগ নির্ণয় কার্যক্রমও চলছে সমান তালে। প্যাথোলজির কার্যক্রম আগে থেকে একদম সম্পূর্ণরূপেই ছিল, এখনো আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী রোগীর সেবায় সর্বাত্মক সচেষ্ট তারা। কনসালটেন্ট যারা বসছেন এবং তাদের সহকর্মী যারা আছেন তাদেরকে আমরা যেমন পিপি, ফেস মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমরা দিয়েছি। করোনা প্রাদুর্ভাবে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এক পর্যায়ে বন্ধ হয় চেম্বার ভিত্তিক চিকিৎসা সেবা। চেম্বার ভিত্তিক চিকিৎসা সেবা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হওয়া নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে এখনো অনেক হাসপাতাল ও ক্লিনিকে কোভিড পরীক্ষার ফল ছাড়া রোগী ভর্তির সুযোগ না মেলায় রয়ে গেছে জটিলতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার ঝুঁকি এড়াতে অন্তঃসত্ত্বা নারীদের কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকার কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এমনকি হাসপাতালেও রোগীদের সেবা দিতে হচ্ছে অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীদের। প্রসূতি মায়েদের এমন পরিস্থিতিতে ঝুঁকি কয়েক গুণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুন্না প্রসিদের প্রতিবেদন। টানা 2 মাসের বেশি সময় অঘোষিত লকডাউন শেষে নতুন করে করা হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন। তবে যথারীতি খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস। এ সময় অফিসে 25% কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের কথা বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে। এতে সুনির্দিষ্টভাবে সন্তান সম্ভবা নারীদের কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়। কোভিড হাসপাতালগুলোতেও মানা হচ্ছে না এ নিয়ম। মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনেও মিলছে না সাড়া। ফলে সংক্রমণের ঝুঁকি নিয়েই চিকিৎসা দিয়ে যাচ্ছেন প্রসূতি চিকিৎসকরা। আমি প্রেগন্যান্ট, আমি পানি খেতে পারছি না, আমি ওয়াশরুমে যেতে পারছি না, বমি আসছে, ওগুলো পরে আমার শ্বাস আরো ভালো হয়ে যাচ্ছে। এগুলো তো নর্মাল ডিউটি না। আমাদের ইনফেকশনের চান্স হচ্ছে সবচেয়ে বেশি। আর একবার ইনফেকশন হয়ে গেলে হয়তো আমাদের যে অন্যদের মতো মাইল্ড ইনফেকশন হবে সেটাও না। অলরেডি 3 বার জমা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। করোনা রোগীদের সরাসরি সংস্পর্শে যাওয়ায় নার্সদের ঝুঁকি বেশি, তারপরেও সেবা দিয়ে যাচ্ছেন তারা।
এটা ডিউটি করতেছি, আমি একটা প্রেগনেন্ট মানুষ, আমার কাছে বাথরুমে যাওয়া দরকার, এটা আমার জন্য রিস্ক। সে যদি রেস্টে থাকতে পারতো প্রেগনেন্ট কালীন তাহলে তার এটা হতো না, কিন্তু দেশে করোনা পরিস্থিতিতে হাসপাতালে ডিউটি তো বাধ্যতামূলক, বিদায় এই দুশ্চিন্তাই তার আসলে অবসর হয়ে গেছে। এমন সংবেদনশীল অবস্থায় কোভিড হাসপাতালে গর্ভবতী মায়েদের কাজ করা উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেগনেন্সি অবশ্যই একটা সংবেদনশীল অবস্থা। যারা কোভিড হাসপাতালে কাজ করেন তারা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু কাজটা করেন, খুবই স্ট্রেসফুল। কাজে আমরা মাকেও এই সময় চাই যে সে এই স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকবে না। অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে কাজ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। যারা প্রেগনেন্ট তারা ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে, যদি তারপরে সম্ভব নয় আমাদেরকে জানাবে। নির্দেশনা তো দেওয়াই আছে সবাইকে, কষ্ট হচ্ছে তারপরও ম্যানেজমেন্ট তাকে রিলিফ দিচ্ছেন, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেও নাই, আমরা ব্যবস্থা নেব অবশ্যই। এখন পর্যন্ত দেশে 1000-এরও বেশি চিকিৎসক এবং প্রায় 1000 নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ হামলা করতে চাইলে তা প্রতিহত করার সক্ষমতা থাকতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বা নৌজা সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন করোনার ধাক্কা একটি বড় আঘাত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিনের পর দিন আধুনিক সমরাস্ত্রের সংযোজনে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিচ্ছে নৌবাহিনী। চীন থেকে সংগ্রহ করা নতুন যুদ্ধজাহাজ সংগ্রামের পথযাত্রায় নতুন সিঁড়িতে পা রাখল নৌবাহিনী। 90 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রস্থের এই আধুনিক যুদ্ধজাহাজে রয়েছে সমর প্রযুক্তির সবশেষ সংস্করণের ছোঁয়া। জাতিসংঘের উদ্যোগে শান্তি ফেরাতে শিগগিরই লেবাননে যাবে বাংলাদেশের সংগ্রাম। স্বাধীনতার পর বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন বা কমিশনিং ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নৌজেটিতে এ সময় সংযুক্ত ছিলেন নৌপ্রধান সহ সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমা ও এর সম্পদ রক্ষায় আরও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে নৌবাহিনীকে। জানান, সংঘাত নয়, শান্তি চায় বাংলাদেশ। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। করোনা থেকে নিজেদের সুরক্ষিত রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। এই অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে, অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সবকিছু স্থবির হয়ে গেছে। যে করোনা ভাইরাসের সময় সবাই একটু নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন। করোনা পরিস্থিতি সত্ত্বেও শান্তি ফেরাতে জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার দায়িত্বে বাংলাদেশ কখনোই পিছপা হবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এমপি পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত। মানব পাচারে ঘুষ দেওয়ার অভিযোগ স্বীকার করার পর দেশটির সরকারের 2 শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এমপি পাপুলের সঙ্গে কুয়েত সরকারের 34টি চুক্তির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। তবে দেশে তার বিরুদ্ধে মামলা না হলেও তদন্ত করছে সিআইডি, দুদক সহ 3টি সংস্থা। মানব সেবার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঢেলে বিগত জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন কাজী শহীদুল ইসলাম পাপুল। অভিযোগ আছে, রাজনীতির মাঠে সক্রিয় না হয়েও প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীকে টাকা দিয়ে বসিয়ে দিয়েছিলেন তিনি। কিনে নিয়েছিলেন স্থানীয় দলীয় নেতাদের। আমি তো কাচের পাহাড় তৈরি করি, ভেঙে যাবে। আমি পাথরের পাহাড় তৈরি করছি, এটা ভাঙবে না, কেউ ভাঙতে পারবে না। মানব পাচারের অভিযোগে 6 জন কুয়েতে পাপুল গ্রেফতারের পর দেশে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশ বিদেশে 1,500 কোটি টাকার মালিক পাপুলের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি ও দুদক। এরই মধ্যে তার স্ত্রী, মেয়ে ও শালিকার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশ ত্যাগের। দুদক চেয়ারম্যান বলছেন, পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগটি খতিয়ে দেখছেন তারা, আর সিআইডি দেখছে মানব পাচারের বিষয়টি। 2টি ক্ষেত্রে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থা দুটি। মানব পাচারের বিষয়ে আমরা দেখব না, কারণ সেটি আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। কিন্তু যে তিনি সাংসদ হিসাবে যদি
মানি লন্ডারিং করে থাকেন, সেই বিষয়গুলো আমাদের মধ্যে আসবে। ব্যাংকে যা কিছু আছে সবে আমরা আমাদের নিয়ে আসবে সবই। তদন্তে নেমেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটি পাপুলের হিসেবের তথ্য চেয়ে সব ব্যাংকে চিঠিও দিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সংস্থায় তার বিরুদ্ধে মামলা করেনি। এদিকে পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েতের রাজনীতি। রিমান্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পর দেশটির সরকারি 2 কর্মকর্তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে কুয়েত সরকারের নানা ক্ষেত্রে অন্তত 34টি চুক্তি রয়েছে। একই সঙ্গে দেশটিতে তার কোম্পানির হয়ে অন্তত 9,000 শ্রমিক কাজ করে বলে জানিয়েছে আরব টাইমস। প্রলোভন দেখিয়ে 20 থেকে 25,000 শ্রমিককে কুয়েতে নিয়ে অমানসিক নির্যাতন করার অভিযোগ উঠে পাপুলের মালিকানাধীন কোম্পানি মারাফি কুয়েতিয়ার বিরুদ্ধে। নির্যাতনের শিকার অনেকেই দেশে ফিরেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন পরিচালক রাশেদুল হক চিশতির বিরুদ্ধে 5টি মামলার 4টিতেই জামিন বহাল রেখেছেন উচ্চ আদালত। এতে মূল হোতাদের সঠিক বিচার নিয়ে আশঙ্কা করছে ব্যাংকের বর্তমান পর্ষদ। যদিও দুদক জানায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সংস্থাটি। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। তৎকালীন দি ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি ঘটনায় গত মে মাসে ব্যাংকটির তৎকালীন পরিচালক রাশেদুল হক চিশতির বিরুদ্ধে করা 5টি মামলা সবগুলোতেই জামিন দেন নিম্ন আদালত। মাত্র 10 দিনের মধ্যে এসব মামলার রায় দেয়া হয় ঢাকার বিশেষ আদালত সহ টাঙ্গাইলের একটি আদালতে। পরবর্তীতে চলতি মাসের 10 জুন টাঙ্গাইলের মামলার রায় স্থগিত করে শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয় 16 জুন। এই দিনে অন্য আরও 3টি মামলার শুনানির পর জামিন বহাল রাখেন হাইকোর্ট। এতে 5টি মামলার মধ্যে 4টিতেই জামিন পান রাশেদুল হক চিশতি। রাশেদুল হক চিশতি যে একটি মামলায় জেলে ছিল, ওনাকে জেলেই থাকতে হচ্ছে। টাঙ্গাইলের মামলাটি, সেটা মাননীয় বিচারপতি মহোদয় হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল বেঞ্চ ওনার আগের 3টার মতো আদেশ দিয়েছেন, জামিন বহাল রেখেছেন এবং কন্ডিশনগুলি আপনার মডিফাই করে দিয়েছেন। এদিকে নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও 4টি মামলার জামিন বহাল থাকায় সঠিক বিচার ও শাস্তি নিয়ে আশঙ্কা করছে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তা। এরা যে দুর্নীতি করেছে, শত শত কোটি টাকা লুট করেছে এবং জেলে রাজার হালে আছে এরা এই টাকা পয়সা দিয়ে। এই টাকা পয়সা খরচ করে জেল থেকে বাইরে হওয়ার চেষ্টা করছে। তাই লুটেরারা বাইরে আসবে, জামিন পাবে, এর বিরুদ্ধে তো সোচ্চার হতে হবে। দুদকের মামলাগুলি ত্বরান্বিত না করা যায়, এরাই আবার আমাদেরকে ডিস্টার্ব করবে। এটা যদি ঠিক না হয়, ব্যাংকিং ব্যবস্থা কখনোই ঠিক হবে না। যদিও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান দুদক আইনজীবী। দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করবে। অবৈধ সম্পদ অর্জন ও 159 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বাবুল চিশতি ও ছেলে রাশেদুল হক চিশতি গ্রেফতার রয়েছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। গত বছরের তুলনায় এখনই দ্বিগুণ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে নেই দৃশ্যমান উদ্যোগ, সমন্বয়হীনতায় ভয়াবহ পরিণতির শঙ্কা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অনলাইনে প্রাক নির্বাচনী পরীক্ষা নিচ্ছে রাজধানীর বেশ কয়েকটি স্কুল। এভাবে শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ন সম্ভব নয় স্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের রুটিন ও পরীক্ষা চর্চার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, এ নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও আপত্তি নেই তাদের। পিঙ্কি আক্তারের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনার কারণে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটির ফাঁদে পড়ে বিপর্যস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পঞ্জিকা। এ বাস্তবতায় ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে, যদিও শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক নয়। এবারে করোনাকালীন শিক্ষার্থীদের কিছুটা এগিয়ে রাখতে অনলাইনে পরীক্ষা নিচ্ছে অনেক স্কুল। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি, উদয়ন স্কুল এমন 2টি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে হওয়া পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হয়েছে। আর প্রশ্নপত্রে থাকছে এমসিকিউ, সৃজনশীল ও এক কথায় প্রকাশ। 2টা ক্রিয়েটিভ দিচ্ছি, সৃজনশীল 2টা, আর হলো 30 নম্বরের আমরা অবজেক্টিভ। প্রিটেস্টের হোল জিনিসটা আদৌ এটা আমরা ইভালুয়েট, যে মূল্যায়ন যেটা করব সেটাই আমরা ব্যবহার করব কি না করব, সেটা এখন ডিপেন্ড করছে হচ্ছে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত যেগুলো হবে আর কি। পরীক্ষার সমন্বয়ে রাখা হচ্ছে অভিভাবকদেরও। আমরা পুরোটা সময় আমরা গার্জিয়ানরা ওদের পরীক্ষাটা অবজার্ভ করি। জাস্ট যেভাবে স্কুলে পরীক্ষা হয় ঠিক সেই পরীক্ষাটাই চলছে, শুধু স্কুলের জায়গাটা বাসা। একই ভাবনায় রাজধানীর আরো কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পরীক্ষার যে সিস্টেম
সেটা আমাদের যেতে গেলে আরেকটু কিন্তু এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই, কিন্তু শিক্ষার্থীদের পাঠ্য কার্যক্রমে যুক্ত রাখতে প্রতিষ্ঠানগুলোর এই উদ্যোগে কোনো আপত্তি না থাকার কথা জানালেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান। প্রি টেস্ট পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষা এই দুটোই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা। মূল্যায়নের ক্ষেত্রে ওটা যদি গ্রহণযোগ্য হয় আমরা পরবর্তী সময় দেখব। অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সততার পরীক্ষাও হচ্ছে বলে মনে করছেন শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। অবিরাম বৃষ্টিতে ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়, এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম। জেলা প্রশাসন জানায়, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে 20টি দল গঠন করা হয়েছে। তারা এই ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ করছে। এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামলাতে 45টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 30 ঘন্টায় 307 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। অতিবর্ষণের ফলে আমাদের এই কক্সবাজার জেলার বিভিন্ন স্পটে আমরা 52টি পাহাড়ি স্পট আমরা চিহ্নিত করেছি, যেখানে আমাদের এখানে ভালনারেবল অবস্থায় প্রায় 1000 পরিবার বসবাস করছে। এই চিহ্নিত পরিবারগুলোকে আমাদের রেস্কিউ টিমগুলো কাজ করছে এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। বৃষ্টি শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গুর। গত বছরের এই সময়ের তুলনায় এবারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। আর চিকুনগুনিয়া রোগীর কোনো তথ্যই নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। সিটি কর্পোরেশন বলছে, জনগণ সচেতন না হলে তাদের একার পক্ষে এডিস নিধন সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের বাজে অভিজ্ঞতায় সিটি কর্পোরেশন এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ভূমিকা নিতে পারেনি। আর তাদের এই সমন্বয়হীনতায় ভয়াবহ পরিণতির শঙ্কা বাড়ছে। করোনা চিকিৎসায় দেশের হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। উদ্বেগ উৎকণ্ঠা চিকুনগুনিয়া নিয়েও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর এই সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 275, বর্তমানে যার সংখ্যা 305 জন। এর মধ্যে 238 জনই ঢাকায়। তারপরও ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে চলছে কাঁদা ছোড়াছুরি। সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করলেও সিটি কর্পোরেশন এবারও দেখছে সচেতনতার অভাবকেই। যখন দোকানদারি করি 10টা থেকে 3টা পর্যন্ত তখন কোনো ওষুধ দেখি না। এই এলাকায় সিটি কর্পোরেশনের মানুষজনকে প্রায় চোখে দেখি না বললেই চলে। হঠাৎ এসে কামান দাগিয়ে চলে যায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যার সঙ্গে একমত নন সিটি কর্পোরেশন। তারা বলছে, একার পক্ষে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আজকে পর্যন্ত 8 জন পেশেন্ট সারা বাংলাদেশে। তো এটা বেশি বাড়ছে কেমনে বললেন তাহলে? স্ট্যাটিস্টিক্স মানে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযোগ আছে যে আমাদের লোকজন সঠিকভাবে লার্ভিসাইডিং করে না। এটাও আমরা তদারকি করছি। আমাদের সিটি কর্পোরেশন থেকে বেশ কয়েকটা মনিটরিং টিম হয়েছে। তাহলে এবারও কি গতবারের চেয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়বে? জনসম্পৃক্ততার জন্য যথোপযুক্ত প্রচার এবং বাধ্যবাধকতা করার প্রক্রিয়াও আমরা দেখি না, বরং জরিমানার কথা বলা হচ্ছে, সেটিও কার্যকর করার মধ্যে দিয়ে একটা বিরাট দায়িত্ববোধ সম্পন্ন কার্যক্রমের দিকে সকলকে ধাবিত করারও প্রয়াস দেখছি না। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সময় আবার চলে এসছে, কিন্তু আমরা এগুলো প্রতিরোধে কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না, প্রশাসনের পক্ষ থেকেও না এবং জনগণের পক্ষ থেকেও না। যদিও চলতি বছর এখন পর্যন্ত চিকুনগুনিয়া আক্রান্তের কোনো তথ্যই নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 179 জনের মৃত্যু হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণস্বাস্থ্যের কিট ব্যবহারের বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় গবেষক দল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ কমিটি গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে প্রতিবেদন হস্তান্তরের পর একথা জানান গবেষণা দলের প্রধান ডক্টর বিজন কুমার শীল। প্রতিবেদনের সুপারিশের ইতিবাচক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। রিপোর্ট থেকে খারাপ বলছে, রিপোর্ট ভালো হয়েছে, কারণ রিপোর্টে যে রিকমেন্ডেশন আছে সেটা ঠিকই আছে, কিন্তু ওই যে মানে আগে পিছিয়ে আর কি, প্রথম নেগেটিভ বলে পরে পজিটিভ বলা হয়েছে। কেউ নেগেটিভ কিট পিক আপ করছে, কেউ পজিটিভ কিট পিক আপ করতে পারেনি, তার সুযোগ হয়নি। যাই হোক, এটা দেখা যাক। এটা বিশ্লেষণ করার সম্পূর্ণ দায়িত্ব এবং ওষুধ প্রশাসনের। ওনাদের অনেক অভিজ্ঞ একটা প্যানেল আছে, 8 সদস্য আমরা যতদূর জানি।
ওনারা হয়তো এটা দেখবেন, দেখে ওনারা ওনাদের অভিজ্ঞ মতামত দিবেন। আমরা আসুন আমরা ওইটার জন্য অপেক্ষা করি। মানে বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি যা দিলই এটা ওরা দিতে পারে, ওরা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমরা ফাইনাল গভর্নমেন্টের নির্দেশের অপেক্ষা রইলাম। এদিকে চলতি বছরই বাজারে আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিষেধক। তবে প্রথমেই ব্যবহৃত হবে ইউরোপে। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি সই করেছে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। চলতি বছরের শেষেই বাজারে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাসের প্রতিষেধক। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিনস অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যার আওতায় জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসে 400 মিলিয়ন ডোজ প্রতিষেধক সরবরাহ করবে কোম্পানিটি। এদিকে জার্মান প্রতিষ্ঠান বিয়নটেক এবং কিউরভ্যাক 144 জন মানুষের দেহে করোনা টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে। এদিকে প্রতিষেধক পেতে আরও সময় লাগলেও ইবোলার প্রতিষেধক রেমডেসিভির নিয়ে আশাবাদী চিকিৎসক সহ প্রবাসীরাও। ইবোলার প্রতিষেধক রেমডেসিভির দিয়ে করোনা রোগীদের ফুসফুস সংক্রমণ প্রতিহত করা যায় কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে। অন্যদিকে কোভিড সংক্রমণ যেন পিছু ছাড়ছে না জার্মানির। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও আবারও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের 21 জন কৃষি শ্রমিক, শতাধিক শিক্ষার্থী ও মাংস প্রক্রিয়াকরণ কারখানায় 400 কর্মী নতুন করে সংক্রমিত হওয়ায় আতঙ্ক আবারও বেড়েছে। ইবোলার জন্য ব্যবহৃত প্রতিষেধক রেমডেসিভির কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই মরণঘাতী করোনার বিরুদ্ধে, সে বিষয়ে কাজ করছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। পূর্ণাঙ্গ ফলাফল পেতে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরও 2 মাস। সে পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। খুলে দেয়া হয়েছে ব্যবসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি চলে যাব তার কাছে। বাবু, রিচার্ড, আপনি আসলে যেমনটি বলছিলেন, গত কয়েক মাস ধরে ফ্রান্স সহ ইউরোপের প্রায় সবকটি দেশে করোনা ভাইরাসের তাণ্ডবের পর এখন কিন্তু করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। এই করোনা ভাইরাসের সময় কিন্তু অর্থনৈতিক একটি বড় সংকটের মধ্যেই পড়েছে ইউরোপের প্রায় সবকটি দেশ। তবে এখন লকডাউন তুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং এই করোনাকালীন এই সময়ে যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে এই দেশগুলো, সেই সংকট থেকে আসলে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ আর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংকটের সময়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষজন কর্মহীন হয়ে পড়েছেন এবং বিশেষ করে ফ্রান্সের শ্রমমন্ত্রী আগেই বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশ অনেক বেশি আসলে বেকারত্বের হার বাড়বে ফ্রান্সে এবং বাস্তব ক্ষেত্রে কিন্তু তা দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু সরকারের পক্ষ থেকে আরেকটি এখানে কথা বলেছিলেন যে মাঝারি ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, যার ফলে বেকারত্বের হার আরো বেশি বাড়বে। আমি যদি আপনাকে আরো বলি, এই দেশটিতে এখন প্রায় 50,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। নির্দিষ্ট করে কোনো তথ্য না থাকলেও এটি ধারণা করা হয় এবং এই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এদেশে যারা বিশেষ করে অনিয়মিত যারা, তারা কিন্তু আরো বেশি আসলে কর্মহীন হয়ে পড়েছেন। করোনা সংকটের আগে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, কিন্তু এই করোনা সংকট শুরু হওয়ার পর তারা যেমন কাজ হারিয়েছেন, এখন নতুন করে আসলে তারা আবার কাজ পাচ্ছেন না। পাশাপাশি অর্থনৈতিক সংকটের পাশাপাশি কিন্তু আরো নানা সংকট রয়েছে। তবে সব সংকট কাটিয়ে ওঠার জন্য ইউরোপের সবকটি দেশের সরকাররা নানা ধরনের পদক্ষেপ আর উদ্যোগ নিয়েছেন। আমি ফ্রান্সের বিষয় যদি আপনাকে বলি, এই সংকটের সময় কিন্তু আরো অনেকগুলো বিষয় লক্ষ্য করা যাচ্ছে। করোনা সংকটের মধ্যেই বেশ কিছু আন্দোলনও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেশটিতে বসবাসকারী অনিয়মিত প্রবাসী বাংলাদেশিরা, অনিয়মিত যে মানুষজন বিভিন্ন দেশের রয়েছেন, তারা একদিকে আন্দোলন করছেন, বর্ণবাদ, পুলিশি সহিংসতার বিরুদ্ধে আন্দোলন, এমনকি পুলিশ প্রশাসনের যারা রয়েছেন বিভিন্ন ইউনিয়ন, তারাও কিন্তু মাঠে আন্দোলন রয়েছে। যার ফলে একদিকে করোনার কারণে নানা ধরনের সংকটের পাশাপাশি এই আন্দোলনগুলো সরকারের জন্য আরেকটি আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে দেশটিতে বসবাসকারী অনিয়মিত অভিবাসীরা আন্দোলনের ডাক দিয়েছেন, ইতিমধ্যে কয়েক দফা আন্দোলন করেছেন। তারা আবারও আগামী 20 জুন নতুন করে আবারও বড় ধরনের একটি আন্দোলনের ডাক দিয়েছেন এবং গেল দিন আন্দোলনে কিন্তু ব্যাপক সহিংসতাও ঘটেছে, এমনকি ভাঙচুর ঘটেছে। অর্থাৎ সার্বিক এই বিষয় মিলিয়ে যদি আমি আপনাকে বলি, আসলে এখানকার পরিস্থিতি কিংবা এখানকার
জনজীবন কিংবা অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন এক ধরনের সংকটের আসলে মধ্য দিয়ে যাচ্ছে। এবং আগামীতে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই সময়টি কিন্তু এই যে গ্রীষ্মকালীন এই সময়টিতে দেশটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে থাকে। তবে করোনা সংকটের কারণে এবার কিন্তু পর্যটক নেই, যে কারণে এই পর্যটন শিল্পের উপরে যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যারা নির্ভরশীল ছিলেন তারা কিন্তু এখন বেশ বেকায়দার মধ্যে রয়েছেন। তো রিচার্ড, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রিচার্ড। ফ্রান্স সহ গোটা ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে প্যারিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাখ ছাড়ালো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা, আরও 38 জন সহ মৃত্যু 1343 জনের। 2-3 বছর স্থায়ী হওয়ার ইঙ্গিত, স্বাভাবিক হতে শুরু করেছে দেশের স্বাস্থ্যসেবা। যে কোনো আঘাত প্রতিহত করার সক্ষমতা রাখে বাংলাদেশ, যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা। নৌবাহিনীর নতুন যুদ্ধ জাহাজ কমিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত, এমপির সঙ্গে 34টি চুক্তির খবর দেশটির গণমাধ্যমে। ঘুষ নেয়ার অভিযোগে 2 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ। এবং রাজধানীর কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে নেওয়া হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা, মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন। সমন্বয়ে রাখা হবে অভিভাবকদের, আপত্তি নেই বোর্ডের। এই ছিল রাতের সময়ে আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ে।